সিরিয়াল যদি আমি আরো বড় স্কেলে দেখি, সিরিয়াল কিন্তু অনেক কিছু শেখায় জীবন সম্পর্কে। একটা ধারণা হয়েছিল যে তোমার এবং নন্দিনীর মধ্যে একটা সম্পর্ক আছে, হুইচ ইজ নট ট্রু। হাউ ডাজ ইট ক্লিক? কেন ক্লিক করে? বন্ধুত্ব, কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট? এটা আমার কাছে এখন একটা মিস্ট্রি, সত্যি কথা বলতে গেলে। কন্টেম্পোরারি কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাও? ফুলকি যে করছে দিব্যানীকে আমার দেখে খুব ভালো লেগেছে। নিজের ব্যাপারে শোনা, বেস্ট রিউমার। I have a very short term memory, so I also don't remember. ওল্ড গড়িহাট রোডে ঐক্যতান বাড়িটির সামনে আপাতত আমরা দাঁড়িয়ে আছি এবং প্রত্যেকবারের মতন এবারেও আপনাদের খুব পছন্দের একজন তারকার বাড়ির অন্দরমহলে পৌঁছে যাব আমরা। কার, সেটার জন্য তো ফলো করতে হবে আমাদেরকে। চলুন। খুব সাসপেন্সে রাখবো না, তো আজকে আমরা যাচ্ছি আপনাদের সকলের খুব পছন্দের সিরিয়াল রামকৃষ্ণার হিরো অর্থাৎ নীলাঙ্কুরের বাড়িতে। আপাতত আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব। যতদূর আমরা জানি ফার্স্ট ফ্লোরেই ওর বাড়ি, একটু খুঁজে নিতে হবে, ফোন করতে হবে, তাই একদম বাড়ির সামনে এসে কথা হচ্ছে। ফার্স্ট ফ্লোরে আপাতত আমরা চলে এসেছি, ঐক্যতানের ফার্স্ট ফ্লোরে। এবং হ্যাঁ, এখানে সুন্দরভাবে লেখা আছে মুখোপাধ্যায়, মানে মুখোপাধ্যায়দের বাড়ি এটা, সেটা বোঝাই যাচ্ছে। এবার দেখি নীলাঙ্কুর আপাতত কি করছে। দুপুরের সময় সম্ভবত লাঞ্চ করেছে, খুব বিরক্ত। ও বাবা, ওয়েলকাম টু সিটি সিনেমা। আর ওকে, ওয়েলকাম টু নেটি পেটিস হোম। বাহ, এটা কতটা তোমার বাড়ি, কতটা ওর বাড়ি? এটাই ওরই বাড়ি, আমার বাড়ি নয়, আমি এখানে থাকি। আচ্ছা। এন্ড অ্যাকর্ডিং টু ক্যাট সাইকোলজি, ওরা ওদের কথা অনুযায়ী বা সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে অস্থির হয়ে উঠেছে, আমরা ওদের বাড়িতে থাকি। আচ্ছা, তো ও জীবনে এলো কিভাবে এবং জীবনে আসার পর জীবনটা বদলে? মানে বেড়াল তো অদ্ভুত কিছু কাজ মানে কার্যকলাপ করতে পারে যেগুলো মানে সাধারণ মানুষের আইডিয়ারও বাইরে। তো ও আসার পর কিভাবে জীবনটা বদলে গেল শুনি, কি কি সাইকোলজি চেঞ্জ হয়ে গেল? সাইকোলজি এটাই চেঞ্জ হয়ে গেল যে প্রথমে আমরা কেউই আশা করছিলাম না যে এরকম কিছু হতে পারে। শি ইজ আ রেস্কিউড ক্যাট। আচ্ছা। তো একদিন বৃষ্টির দিনে ওকে এবং ওর ছানাগুলোকে আমরা বাড়ির ভেতর টেনে ঢুকিয়ে আনি যাতে বৃষ্টিতে এ না হয়। শেষে মা ওকে ঢুকতে দিচ্ছিল না, ও মায়ের পায়ে শুয়ে পড়েছিল মানুষের মতো। আর তুমি নাকি ওর সাথে মানে অ্যাজ আ হিউম্যান ইন্টারঅ্যাক্ট করতে? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাজ আ হিউম্যানই ইন্টারঅ্যাক্ট করি, কারণ হচ্ছে যে মানে ও আমার প্রত্যেকটা কথা বুঝতে পারে। আমার যখন ভালো লাগে খারাপ লাগে প্রত্যেকটা জিনিসই বুঝতে পারে, এবং আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা, এটা মানে হচ্ছে ও বিরক্ত হচ্ছে তাড়াতাড়ি, ও একটু ট্যান্ট্রাম আছে, তাহলে মানে ভেতরে চলে যায়, ততক্ষণে আমরা একটু নিজেদের মতন করে বসে যাওয়ার চেষ্টা। একদম একদম বসে বসে বসে। এই যে জিজ্ঞেস করছিলেন না যে কিভাবে জীবন পাল্টে গেছে, এই যে জামা কাপড়ের হালচালটা পাল্টে গেছে, এই যে লোম এক গাদা গায়ে উঠেছে। আচ্ছা, মানে আমি এক্ষেত্রে জিজ্ঞেস করব, আঙ্কেল আন্টি ওকে তোমার দাদার মতন বলে? মানে দাদা এসেছে? আচ্ছা, হ্যাঁ একদম একদম তাই। কিন্তু ওই মানে তোমার সঙ্গে ওর বাড়িতে আসার নাকি একটা দারুণ গল্প আছে, মানে ওকে যেভাবে তোমরা রেখেছো এবং তারপরে কিভাবে এটা তোমার ওর বাড়ি হয়ে গেছে, তোমার বাড়ি কম হয়েছে, তোমাকে পরিশ্রম করতে হয় ওখানে রানীর মতন। না না, আমায় পরিশ্রম করতে হয় না, মা বাবাকে পরিশ্রম করতে হয়। আচ্ছা, মানে ওর এক একটা নিডের জন্য এক একজন আছে। আদর খাওয়ার জন্য বাবা আছে, খাওয়া দাওয়ার জন্য মা আছে। আমি হচ্ছি মানে লোয়েস্ট অন দ্য লিস্ট, ঠিক আছে? যখন বাড়িতে কেউ নেই, পাত্তা দেওয়ার নেই, প্রথম নাকি তোমার কাছেই এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ পশু পাখিদের সঙ্গে আমার একটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক আছে ছোট থেকেই। তো সেই হ্যাঁ, নেচার্স বয়। তো সেইটার জন্য মানে পশু পাখিরা ন্যাচারালি আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং আমিও কোথাও ওদের ভাইবটা ফিল করতে পারি। তো সেইটা ভীষণভাবে কাজ করেছে। এই দেখো চোখে না, তারপরে যদি ধরো এরকম কোনো মানুষকে দেখো, যে মানে আমার যেটা মনে হয় বাস্তবিক জীবনে, আমার যেটা মনে হয় যে পশু পাখিরা অনেক বেশি মানুষের মতো, মানে পশু পাখি যেটা মানুষের থেকে আমরা এক্সপেক্ট করি, সেটা আমার মনে হয় পশু পাখির মধ্যে অনেক বেশি আছে। সেই জায়গা থেকে মানুষের কোন কোন গুণগুলোকে দেখে বলতে ইচ্ছা করে এদেরকে মানুষও বলতে হয়, এদেরকে মানুষও বলতে হয়। পশু পাখিরা অনেক বেশি লাইফটাকে সিম্পল করে থাকে। আমি যদি খুব ছোট করে বলি, আমরা হয়তো লাইফটাকে আরো বেশি কমপ্লিকেট করে ফেলি। সেই জায়গা থেকে মানে আমি বলবো যে আমার বিড়াল অনেক ভালো আছে, কারণ ওর মাথার ভেতর বা মনের ভেতর এত কমপ্লিকেশন নেই, যেটা আমার হয়তো আছে বা তোমার হয়তো আছে বা আরো 10 জনের আছে।
হ্যাঁ সেটা তো একটা জোকই আছে যে মনটা জিলিপিও না, মনটা সল্টলেকের রাস্তা, এত পেঁচে লোকে ধরতে পারবে না। তো যাই হোক আমরা যে রাস্তাগুলো চেনাও যায় না একটা করুণাময়ীতে এসে শেষে মিট করতে আছে। আমরা কি ওই দিকটায় যাব না যেতে পারবো? ওই দিকটা প্রবলেমটা হচ্ছে আমার বাড়িটা এখনো পুরো রেনোভেট করা শেষ হয়নি, একটা রেনোভেশন প্রসেস চলছে। আর রামানন্দ যতটা গোছানো, আমি নীলাঙ্কুর ততটাই অগোছালো। তো সেই জন্য মানে আমরা এখানে জিনিসপত্রগুলো সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিছু কিছু দেখতে পাচ্ছ। বইয়ের তাক এখনো ভেতরে কয়েকটা তৈরি চলছে, আর এসির কাজ চলছে। তো গরমকাল এসে পড়েছে, আমরা সবাই গরমে সাফার করছি, তো সেই জন্য ভেতরে যাওয়া যাবে না। তোমরা চলো ব্যালকনিতে আমাকে। আমরা একটু এই ঘরটা একটুখানি বলো, এখানে খুব সুন্দর সুন্দর ছবি দেখছি। তোমার ফ্যামিলি মানে অভিনয়ে আসা এবং তোমার মা বাবা দুজনেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গে ছবিগুলোর একটা নিবিড় যোগ আছে, পুরোটা যদি একটু বোঝাও। প্রথম কথা, আমার মা বাবা অত্যন্ত কম বয়স থেকেই থিয়েটার করছেন, থিয়েটারের জন্যই মা বাবার দেখা হওয়া এবং প্রেম। তো থিয়েটারের কি বলবো, অভিনয়ের বীজটা অনেক আগেই আমার ভেতর ছিল। তো মা বাবার এই বিভিন্ন ধরনের কালেকশন আছে, গোয়েটে আছে, কাফকা আছে, সে আছে, ওইদিকে প্রচুর বই আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে। এখানেও কিছু প্রচুর সিনেমা আছে, এই সিনেমাগুলো আগে তো আমি রেগুলার দেখতাম, এখন তো হয় না। এখানে একটা ব্লু মানে বক্স মতো আছে, এটা আমার ছোটবেলাকার নিজস্ব সব কালেকশনের সব সিনেমা। তো সিনেমা এবং এগুলো এখনো রেখে দিয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে ওটা আমার সিনেমা একটা পরম বন্ধু তো ছোট থেকেই, আর বাড়ির অ্যাটমসফিয়ারটা সেরকমই ছিল। তো সেই জন্য সিনেমাটা কম বয়স থেকেই ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন মিউজিকের জিনিসপত্র আছে। হ্যাঁ, এদিকে আবার রানীর জিনিসপত্র আছে। হ্যাঁ হ্যাঁ, এই মানে বিভিন্ন ভাষার আর কি। তো মানে ওই অ্যাটমসফিয়ারটা আমি ছোট থেকেই বড় হয়েছি, তো ওইটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এগিয়ে যেতে। কি রকম ধরনের ফিল্ম নিজে ভালোবাসো? দেখো এখন এটা নির্ভর করছে আমার কারেন্ট স্টেট অফ মাইন্ডের উপর। এটাও রানীর, কিন্তু তুমি ধরে ফেলেছো। সরি হ্যাঁ, হ্যাঁ এখন আমি যেরকম মানে একটা ওয়েব সিরিজ দেখছি, তো এক এক সময় এক একটা জিনিস ভালো লাগে, কোনো রকম ঠিক নেই। ওয়েব সিরিজটা দেখা শেষ হলে তারপর আবার যদি মনে হয় আমি একটা রমকমও দেখে নিতে পারি, বা একটা ওয়েলকামের মতো ছবিও দেখে নিতে পারি। ওয়েলকাম আমার যেমন হচ্ছে স্ট্রেস বাস্টার, যখন ইচ্ছে তখন দেখে নিই। হ্যাঁ, আচ্ছা এইগুলোর ভেতর থেকে তোমার ফেভারিট বই কোনটা ছিল? মানে বই বলছি, তোমার ফেভারিট মুভি কোনটা ছিল? বই তো এখানে চার্লি চ্যাপলিনের একটা কালেকশন ছিল, আমি দেখতে পাচ্ছি না এখন। আমার মনে হয় সম্ভবত এটার মধ্যে আছে, আমি নট শিওর। কিন্তু চার্লি চ্যাপলিনের এই কালেকশনটা আমার কাছে খুব প্রিয় ছিল, ওটা আমার 14 বছরের জন্মদিনে আমি পেয়েছিলাম। তো চার্লি চ্যাপলিনের কালেকশন দুর্দান্ত। তোমাদের বন্ধুরা রিলেটিভরা এরকম ভালো ভালো হয় না? কেউ টিনটিন সমগ্র দিয়ে দেয়, টিনটিনের পুরো কালেকশন দিয়ে দেয়, কেউ চার্লি চ্যাপলিনের কালেকশন দিয়ে দেয়। আমাদের বন্ধু আমাদের জন্মদিনে কি হয়, খুব বেশি হলে কি দেবে, দারুণ কিছু এক্সপেক্ট করে আছে, এটা থালা, এটা নিয়ে আমি কি করব, কোথায় বাজাবো বুঝতে পারি না। তোমরা পাও না এরকম ক্রিয়েটিভ রিলেটিভই তোমাদের থাকে সমস্ত কিছু? না ওরকম নয়, চার্লি চ্যাপলিন লরেল এন্ড হার্ডিটা আমার মনে হয় সবার দেখা উচিত, ওটা বিভিন্ন বয়সে দেখা উচিত। সেটা আমাদের দেখতে হয়, আমাদের সিডি নিতে হয়েছিল, আমাদের এটার জন্য ভাবতে হয়েছিল, কিন্তু কেউ গিফট দেয়নি। টিনটিন আমি দেখেছি, আমি শিওর এরকম কোনো একটা বইয়ের কালেকশনে কেউ তোমাকে গিফট করেছে, আমাদের কেউ বই দেয় না। হ্যাঁ ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিকই বলেছো, মানে লাক, আর কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই। আচ্ছা এই ছবিগুলো কোথা থেকে পাওয়া? এটা তো উত্তম কুমারের নায়কের সেই পোস্টার, এটা সম্ভবত আঁকা, আমি এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি, এখানে লেখাটা দেখতে পাবে। ঠিক আছে, তো এইটা কোনো ক্যালেন্ডারের অংশ, বিভিন্ন সব ফ্রেম করা আছে সব মুহূর্তগুলো। এইটা কাফকার, সিটি অফ কাফকার থেকে আরো আছে, এগুলো সব আমি মানে এখানে রাখা যায়নি, কারণ যেহেতু স্পেসটা লিমিটেড আর রেনোভেশন চলছে। পিকাসোর একটা ওইখানে আছে, একটা এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনের এটা একটা। আর আর বাকি মানে বইয়ের কালেকশনটার কাছে যদি তুমি একটু নিজে গিয়েই দেখিয়ে দাও যে তোমার এই বিশ্ব সংসারের সঙ্গে যদি একটু তুমি পরিচয় করো, এবং তার কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি? এটা হয়তো 2%, 2%, খুব বেশি হলে। বেশিরভাগ বই বাবা মায়ের ছবিও আছে, বেশিরভাগ বই বাবা মায়ের। মা একাডেমিক্সের সঙ্গে জড়িত, তো মা এসব এক গাদা বই সব কালেক্ট করেছে। আর দেখে তো কিছু কিছু জার্মানে, যে ভাষাটা আমি বলতেও পারবো না ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আমি ওটাতে ডিউস হয়ে যাবো, যেটা ইংরেজিতে বলে ইডিয়েট, ঠিক আছে, বা ডান্স, সরি। তো বাংলা বইও আছে, অনেক কিছু আছে, অনেকগুলো কালেকশন আছে। তোমার বইগুলো কোনটা? যদি বলে দিস ইজ মাই কর্নার, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে তোমার বুক কর্নার কোনটা হবে? একটাও না, সরি।
হ্যাঁ আচ্ছা ওপরেও তো অনেক বই দেখতে পাচ্ছি। হ্যাঁ ওগুলো তো মানে বোধহয় নামও উঠে গেছে, অত পুরনো ওগুলো বাবার হয়তো ছোটবেলা যত্ন নেয়, মানে হয় না যেমন আমি আমার বাড়িতে রেখেছি আমার ছোট দাদু বইগুলোকে খুব সুন্দর করে খবরের কাগজ দিয়ে হোক কিংবা ধরো ক্যালেন্ডার দিয়ে হোক। একটু বসো না, বসো। বুঝতেই পারি না আমার আরেকটুখানি দেখার ছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ আস্তে আস্তে ফেজে ফেজে দেখাবো। হ্যাঁ আচ্ছা এটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি। এটা আমার এক বন্ধু আমাকে এবার জন্মদিনে গিফট করেছে। এটা একটা সেন্টেড ক্যান্ডেল, পৃথা। ওর একটা নিজস্ব হ্যান্ডমেড পারফিউম ওয়েবসাইট আছে প্লাস কোম্পানি আছে ডিভেলিশিয়াস। কারো যদি ইচ্ছা হয় প্লিজ ওখানে গিয়ে কিনবেন। ও খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড পারফিউম তৈরি করে। আমাকে হ্যান্ডমেড পারফিউম তো এবছর দিয়েইছে, তার সঙ্গেই সেন্টেড ক্যান্ডেলটা দিয়েছে, যেটা তুমি প্রাণে ধরে জ্বালাতে চাইছো। হ্যাঁ জ্বালাতে চাইছি না। এটা ও হয়তো এই এক্সপেকটেশনে দিয়েছিল যে আমি এটা হয়তো জ্বালিয়ে মেডিটেট করব, কিন্তু আমার মেডিটেশনটা আর হয়ে ওঠেনি। আচ্ছা কারণ ও আছে জীবনে, হ্যাঁ নেটিভিটি আছে, ও আমার মেডিটেশনের সেন্টার। আচ্ছা এবার একটা জিনিস বলো তো, যেটুকুনি আমি রিয়েলাইজ করলাম ঘরটা তুমি সেটা যখন একদম সরলভাবে যেরকম বললে যে আমি কিন্তু নীলাঙ্কুর একদমই গোছানো নয়, এবং আমি একদমই দেখলাম যেহেতু তুমি জানতে আজকে তোমাদের বাড়িতে আসবো, সত্যি ঘরটার মধ্যে তুমি অতি নাটকীয় কিছু করতে চাওনি, মানে টু মাচ ক্লিনিং এই ব্যাপারটা করনি। সো মানে এই ব্যাপারটা আঙ্কেল আন্টির মধ্যে কতটা, যে মানে আঙ্কেল আন্টির মধ্যে কার মধ্যে বেশি যে যা আছে ভাই তাই দেখাবো, মানে একদিনের জন্য একটা বাবা মা দুজনের মধ্যেই আছে। বাবা হয়তো আর একটু বেশি অর্গানাইজড আমার আর মায়ের তুলনায়, কিন্তু অর্গানাইজেশনটা এই জন্যই এখন কারোর পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ বাড়িটা পুরোপুরি রেনোভেট করা হচ্ছে, বইয়ের জন্য উপরে একটা আলাদা তাক তৈরি হচ্ছে। ঠিক আছে, কারণ এত বই সেগুলো রাখা যাচ্ছে না। আগে যেখানে আমরা থাকতাম সেখানে আর একটু বেশি জায়গা ছিল, একটা পুরো ঘর ছিল বইয়ের। ঠিক আছে, অতই বই ছিল, এমন এমন সব বই বেরিয়েছে যেগুলো হয়তো 50-60 বছর আগেকার, সেগুলো হয়তো অনেকদিন কেউ দেখেও নি চোখে, অনেকদিন দেখেনি। সেই বইগুলোকে রাখার একটা ব্যবস্থা করতে হচ্ছে, কারণ প্রিজার্ভেশনটা খুবই একটা কঠিন জিনিস, আর প্রত্যেকটা বই যারা বই পড়ে তাদের কাছে খুবই যত্নের। তো সেই ক্ষেত্রে আর কি মানে বাবা আমাদের দুজনের তুলনায় অনেক বেশি অর্গানাইজ, এবং বাবার জন্যই এটা পুরোপুরি সম্ভব হচ্ছে। আচ্ছা অভিনয়ের শুরুটা কিভাবে, মানে অভিনয় যেহেতু থিয়েটার থেকে বাবা মা, সে জায়গা থেকে অভিনয়ে আসা বা থিয়েটারের মঞ্চ থেকে ক্যামেরার সামনে আসা, কি ওয়াজ ইট ইজি ফর ইউ? থিয়েটারের মঞ্চ আমি খুব অ্যামেচার লেভেলে থিয়েটার করেছি। আচ্ছা আমি নিজে থিয়েটার, আমার বাবা মা বরং বলা যায় যে তাও সেমি প্রফেশনালি থিয়েটারটা করেছে, আমি করিনি। আমি অনেক বেশি অ্যামেচার লেভেলে কাজটা করেছি। হয়তো আমি বিভিন্ন নামি দামি জায়গায় ওয়ার্কশপ করেছি, কিন্তু আমি সেই অর্থে কোনো গ্রুপে টানা কাজ করিনি। হ্যাঁ, তো আমার অভিনয়টা সিনেমা দেখেই বেশিরভাগটা শেখা, যে জন্য আমি মানে আমার কাজ দেখলেও সেটা বোঝা যায় যে আমি অতি নাটকীয় অভিনয়টা হয়তো অতটা ভালো করে পারি না, বা আমার আসে না সত্যি কথা বলতে গেলে। কারণ আমার মনে হয় যে ফিল্ম হোক বা যে কোনো অভিনয়ের ক্ষেত্রেই হোক, সেটা ইজ ভেরি ক্লোজার টু লাইফ। হ্যাঁ, টেলিভিশন একটা একটুখানি হলেও দরকার হয় নাটকীয়তার, কারণ ড্রামা ছাড়া, ড্রামা ইজ দ্য বেসিস ফর টেলিভিশন। সেখানে সেই বেসিসটা ক্রিয়েট করতে গেলে একটু হলেও অভিনয়টা সকলকেই বাড়িয়ে করতে হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। তার একটাই কারণ হচ্ছে যে আমি ভীষণভাবে সিনেমা দেখে অভিনয়টা শিখেছি। তো সিনেমা দেখার একটা অ্যাটমসফিয়ার থেকেই আমার বড় হয়ে ওঠে, এবং তারপরে এখানে কাজ করতে আসা। তো প্রথম অডিশন, প্রথম পোর্টফোলিও কি ছিল? প্রথম পোর্টফোলিও, আজকে মজার বিষয়ে খুব ভালো প্রশ্ন করলে, এই প্রশ্নটা কেউ আমার কোনোদিনও করেনি। প্রথম পোর্টফোলিও একজন ভদ্রলোক আমায় তৈরি করে দেন। উনি আমাদের পাড়াতে একটা দোকান চালাতেন, তো উনি জানতেন যে আমি পোর্টফোলিওর জন্য জমা দেব। উনি আমার কাছ থেকে কোনোদিনও টাকাটাও নেননি। আজকে দুঃখের বিষয় যে উনি নেই, উনি মারা যাওয়ার পরে আমি কাজ পেয়েছিলাম। তো আমি ওনার দোকানটা আজকে ভেঙে বাড়ি হয়ে গেছে, ওটা প্রমোটারের হাতে চলে গেছে। তো আমার কাছে ওনার ম্যানিফেস্টেশনটা ওই দোকান বা বাড়ির মাধ্যমেই ছিল। তো আমি বাড়িটার সামনে গিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দোকানটা উনি বড় বড় ছবি প্রিন্ট করিয়ে দিয়েছিলেন। তখনও এতটা ডিজিটাইজেশন হয়নি। ডিজিটাইজেশন যেহেতু হয়নি, সেহেতু হাতে করে ছবি দিয়ে আসতে হতো। তো সেক্ষেত্রে উনি আমাকে খুব অনেকটাই সাহায্য করেছিলেন, ছবিগুলোকে প্রিন্ট আউট করে দিয়ে টাকা না নিয়ে ফ্রিতে করে দেওয়া। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম। ডাবু কাকু ওনার নাম ছিল। আজকে উনি নেই, কিন্তু থাকলে হয়তো খুব খুশি হতো। ওনার আশীর্বাদটা তো আছে, সেইভাবেই আছে। নিশ্চয়ই। এবং ওনার ওই ছবি নিয়েই আমি প্রথম সুরেন্দ্র ফিল্মসে আমার জীবনের প্রথম মেজর এবং প্রপার অডিশন দিতে আসি।
যথারীতি অডিশনটা খুবই খারাপ হয়েছিল, কিন্তু হ্যাঁ কিন্তু মানে আজকে 10 বছর বাদে আমি সেই হাউসে কাজ করছি, সেইটা আমার কাছে খুবই আনন্দের। তো সুরিন্দর ফিল্মসের সঙ্গে প্রযোজনায় কাজ এবং তার সঙ্গে এই যে রামকৃষ্ণা এই গল্পটা, এবং সেখানে অনেকেই তোমাদের দুজনের কেমিস্ট্রিটা দেখে ভেবেছিল, একটা ধারণা হয়েছিল যে তোমার এবং নন্দিনীর মধ্যে একটা সম্পর্ক আছে, হুইচ ইজ নট ট্রু। এবার কিন্তু এই তোমাদের একটা রসায়নটা ক্লিক করে যাওয়া, তুমি কি নিজে বুঝতে পারো যে হাউ ডাজ ইট ক্লিক, কেন ক্লিক করে, বন্ধুত্ব, কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট? এটা আমার কাছে এখন একটা মিস্ট্রি সত্যি কথা বলতে গেলে, কারণ আমি দেখেছি অনেক সময় অনেকের মধ্যে দুর্দান্ত সম্পর্ক, হয়তো অফস্ক্রিন তারা প্রেমও করছে কিন্তু তাদের রসায়নটা ক্লিক করছে না। অনেক সময় অনেক ক্ষেত্রে কাজের জায়গায় গিয়ে আমি এটা দেখেছি যে ধারণাটা আছে যে প্রেম করলে সেই রসায়নটা বা সেই কেমিস্ট্রিটা অনস্ক্রিন গিয়ে রিফ্লেক্ট করে। মুম্বাইয়ের অনেক ফিল্মের ক্ষেত্রে আমরা দেখেছি, বলিউডে অনেক ফিল্মের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য মানে কোনো ফিল্ম কোট আন কোট হ্যাঁ ফ্লোরে যাওয়ার আগে যেন হিরো হিরোইনের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়, সেটা করা হয়। সখ্যতা তো অনেকভাবে তৈরি হয়, এই যে সখ্যতা শব্দটা তৈরি করলে এটা বন্ধুত্বের থেকেও আসতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং থেকেও আসতে পারে। প্রফেশনাল জায়গায় গেলে আমার মনে হয় যে লোকের অনেক কিছু ছেড়ে যাওয়াটা উচিত বা প্রয়োজনীয়, ঠিক আছে? সেখানে হয়তো কাজের জায়গায় গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির এটা প্র্যাকটিস কিনা আমি বলতে পারবো না, কিন্তু অনেকের মুখে শুনেছি যে অফস্ক্রিন মানে রিলেশনশিপটা ভালো থাকলে বা সেটা প্রেম থাকলে সেটা অনস্ক্রিনকে রিফ্লেক্ট করে, কিন্তু আমার মনে হয় না। আমি অনেক এরকম ছবি দেখেছি যেটার প্রোডাকশন ব্যাকগ্রাউন্ড পড়লে জানা যাবে, বা প্রোডাকশন সম্পর্কে, যেহেতু আমার ফিল্ম স্টাডিজ নিজের বিষয়, সেই জন্য আমি এতটা চাপ দিয়ে আমি যাদবপুর থেকে পড়েছি। আমি প্রথমে সাউথ পয়েন্ট থেকে আমার ক্লাস 12 অবধি পড়াশোনা, তারপরে যাদবপুরে আমি ফিল্ম নিয়ে পড়েছি। তো যেহেতু ফিল্ম নিয়ে আমি পড়েছি সেহেতু আমি দক্ষতার সঙ্গে এই কথাটা বলতে পারছি যে অনেক সময় অনেক জায়গায় আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি যে অনস্ক্রিন যাদের মধ্যে দুর্দান্ত প্রেম বা রসায়ন, তাদের অফস্ক্রিন দুর্ধর্ষ খারাপ, দুর্ধর্ষভাবে সম্পর্ক খারাপ। সো এটার কোনো ঠিক বা নিশ্চয়তা নেই। তুমি বলছো এটার কোনো পারফেক্ট মেকানিজম বা গ্রামার নেই, এটার কোনো পারফেক্ট মেকানিজম বা গ্রামার নেই। যেমন আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম, তো আমি জানি যে কোন দিন তোমার ব্যাটে বলটা লাগবে বা কোন দিন তোমার ব্রেন ঠিক সময় ফায়ারটা করবে, এটার যেমন কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তো কোনো কিছুরই এরকম কোনো নিশ্চয়তা নেই, ওটা ক্লিক করে গেছে, ভগবানের আশীর্বাদ। এখন অবধি আমরা মানে চলছি, আমরা 1 বছর কমপ্লিট করব সামনের সপ্তাহে। তো মানে এটা কেউ জানে না, এই স্টারগুলো কীভাবে অ্যালাইন করে কেউ জানে না, কিন্তু হ্যাঁ এটা আমি তোমায় বলতে পারি যে এই অনস্ক্রিন অফস্ক্রিন সম্পর্ক থাকতে এগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছে মিথ। আই থিঙ্ক দিজ আর মিথস অ্যান্ড দিজ আর নট প্রুভেন ফ্যাক্টস। বেশ, আমরা খুব কঠিন দিকে চলে গেছিলাম, বলতে বলতে আমার চোখ মুখ অন্যদিকে ঘুরছিল বলে আমি দেখতে পাচ্ছি প্রচুর পুতুল আছে, একটু সেগুলোর সঙ্গে পরিচয় করাবে? অনেকগুলো সফটওয়্যার আছে, এদিক থেকে শুরু করি না আমরা। এগুলো ছোটবেলার আমার সব সফটওয়্যার, এখানেও একটা আছে কিন্তু ওর নাম বাবা মা ভুতু দিয়েছে, ঠিক আছে? ওটা আমি ছোটবেলায় এরকম করে জাপটেনি ধরতাম, সাইজে আমি কুলিয়ে উঠতে পারতাম না। এগুলো আছে, এগুলো কিছু কিছু জার্মানি থেকে। আর আমি ব্যাটম্যানের ফ্যান। যেহেতু জার্মানি কথাটা বারবার, মানে তোমাদের কেউ জার্মানিতে থাকে না? না, মা বাবা দুজনেই ভাষাটা শিখেছেন এবং গড়গড় করে নিজের মাতৃভাষার মতো বলতে পারে, তো ওই দেশে আসা যাওয়াটাও লেগে থেকেছে। হ্যাঁ, তো মা বাবার বন্ধু বান্ধবও আছে। আমার নাম যার রাখা অলোক রঞ্জন দাশগুপ্ত কবি, ওনার জার্মানির সঙ্গে দীর্ঘ বছরের একটা সম্পর্ক। উনি জার্মানিতেই থেকেছেন, কাজ করেছেন। উনিও কলকাতায় নাম করা একজন কবি। তো আমি ব্যাটম্যানের ফ্যান, আমি সেটা তোমায় দেখাতে পারি। ব্যাটম্যানের আমার একটা গাড়ি রয়েছে, এটা 1997-এর জর্জ ক্লুনির যে সিনেমাটা ছিল ওইটার ব্যাট মোবাইলের মডেলটা। আগে এখান থেকে শুরু করি, এইটা বললে তুমি ওর নাম। এই পুতুলগুলো অনেকটাই স্মৃতি আমার অবলুপ্ত হয়ে গেছে, কারণ আমার মনে নেই যে আমি কোন বয়সে ঠিক কিনেছি, সম্ভবত 9-10 বছর বয়সে। এইটা তো আমার আরোই মনে নেই, কিন্তু এগুলো যত্ন মানে রেখেছো যে অবস্থাতেই আছে, কারণ মানে সবারই চোখ মুখ, এটা বাবা মায়ের ক্রেডিট, এটা আমার ক্রেডিট না। সেটাই বলছি, মানে চোখ মুখ চুলের অবস্থা সবাই খুব বিধ্বস্ত, বোঝা যাচ্ছে এদের বয়স হয়েছে, কিন্তু যাই হোক ওরা এখন অবধি আছে। হ্যাঁ 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 আছে, এটা বাবা মায়ের ক্রেডিট, কারণ ওই গাড়িটাও প্রায় মানে ও বাড়ি থেকে যখন একটু দেখানো যাবে গাড়িটা, নিশ্চয়ই ধুলো পড়ে অবস্থা শেষ, কিন্তু এটা অরিজিনাল মডেল। অনেকদিন গাড়িটা ইউজ করেনি, অনেকদিন ইউজ করেনি, গ্যারেজে ছিল ওই জন্য
ধুলো পড়ে গেছে। হ্যাঁ, আর আমার এটা রীতিমতো প্যাশন। এর আগের যে সিনেমাটা ছিল সেটারও মডেলটা আমার কাছে আছে, সেই মডেলটা আমি কালেক্ট করেছি। আমি এরকম মানে পরপর ব্যাটমোবিলের মডেল কালেক্ট করতে করতে যাই বিভিন্ন। আমি এখন এই মুহূর্তে 1989 এর টিম বার্টনের মডেলটা কালেক্ট করার জন্য খুঁজছি। আচ্ছা, মানে সেটা কোথা থেকে কালেক্ট করো? পার্ক স্ট্রিটে? তুমি কি হবি সেন্টারে যাও? হবি সেন্টারে গিয়ে আমি দেখি। হবি সেন্টারে দেখি, হবি সেন্টারে যদি ভালো লাগে কিনি, না হলে আমি দেখি যে মানে সাইজেরও ব্যাপার আছে তো, ঠিক আছে, তো মিনিয়েচারটা কিরকম সাইজের হচ্ছে, হ্যাঁ আমার পছন্দ হচ্ছে কিনা, অ্যাক্টরটাকে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ভ্যাল কিলমারকে যেমন আমার ওই মডেলটাতে বোঝা যায়। জর্জ ক্লুনিরটা আমার আনফরচুনেটলি নেই। হ্যাঁ, জর্জ ক্লুনিরটা ছিল, আমি খুঁজে পাই না। তো আচ্ছা, এখানে রবীন্দ্র রচনা বলে সিরিজ আছে, যেটা রবীন্দ্র রচনা বলি না, শেক্সপিয়ারও আছেন এখানে। হ্যাঁ, তো বাড়িতে ওই পড়াশোনার ওই ব্যাপারটা আছে। মা রাশিয়ান শিখতে একসময়, তো রাশিয়ানের মায়ের এই বইটা রয়ে গেছে, ঠিক আছে। এই তোমার একাডেমিক্সে যেতে ইচ্ছা করেন, মানে তোমার অভিনয়টাই থাকতে ইচ্ছা করে, বা স্পোর্টসম্যানই হতে ইচ্ছা করেছিল প্রথমে? আমি স্পোর্টস খেলতে চেয়েছিলাম, কারণ আমার নিজের মনে হয় যে আমার একজন আমাকে যিনি পড়াতেন, আমার শিক্ষক কলেজে, উনি আমায় বলতেন যে আমার মানে স্পিরিটটা ভীষণভাবে স্পোর্টসম্যান স্পিরিট। আচ্ছা, তো মানে ওই স্পিরিটটা আমার প্রত্যেকটা কাজের জায়গাতে, আমিও নিজের জীবনে পরবর্তীকালে ফিল করেছি যত বড় হয়েছি, যে সত্যি ওটা আমার কোন প্রত্যেকটা কাজের জায়গাতে রিফ্লেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, আমি স্পোর্টসম্যান সুলভ ধারণা নিয়ে জীবনে চলি। তো একাডেমিক্সের দিকে আমার যে কোনোদিনও যেতে ইচ্ছে করেনি। ওইখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এইটা ওপরে, এইটা হচ্ছে মা বাবার বন্ধু। উনি জার্মানিতে থাকেন, উনি একজন ইন্ডোলজিস্ট। উনি গড়গড় করে 7-8টা ভাষা বলতে পারেন ভারতীয়, বাংলা তার মধ্যে একটা। তো মা বাবার খুবই প্রাণের বন্ধু, ওনার ছবি। আজকে আমি দেখতে পাচ্ছি ভাষায় ভেসে যাওয়ার আজকে একটা দিন আছে, চরম। আর এগুলো এই ছোটখাটো কিছু কিছু প্রাইজ আমি জিতেছি, সেইগুলো রয়েছে। এই মানে বিড়ালের প্রতি ভালোবাসাটা কি তোমাদের প্রথম থেকেই? মানে না, আমাদের বাড়িতে অ্যানিমাল লাভার আমরা সবাই। এই বাড়িতে অ্যালসেশিয়ান ডোবারম্যান ক্রস ছিল, তার ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু মানে তার মোটামুটি এরকম সাইজ ছিল, তার ভয় কেউ বাড়িতে ঢুকতো না, কিন্তু আমি তাকে কাবু করতে পেরেছিলাম, কান ধরে টানতাম ছোটবেলায়, ঠিক আছে। গেছো বাচ্চা ছিলাম। এটা ওই একটা ইয়াং অ্যাচিভার পেয়েছিলাম সেটার ইন্ডাস্ট্রিতে। ওর দিদি নাম্বার 1টা তো মায়ের, আমার নয়। আর এটাও আর একটা ওইরকম ইয়াং অ্যাচিভার আগের সিরিয়ালটা করার সময়। তো এটাই হচ্ছে মানে। এবার এই দুটো পুতুল তোমারই? না, ওগুলো সব মায়ের। আচ্ছা, সব মায়ের। এইটা বোধহয় আমার, আমি মনে করতে পারছি না, হলো খুব ছোটবেলা। এটাও মায়ের। ও জুতোটা পড়ে গেছে। আচ্ছা, এটা কি এখানকারই? মানে এরকম কালেকশন আমি এখানে দেখিনি। আই ডাউট, আমি জানি না, আমার মনে হয় না, কারণ এটা হলেও বাইরের হবে সম্ভবত। হ্যাঁ, মানে এরকম কালেকশন আমি এখানে কোথাও দেখিনি। হ্যাঁ, আমার মনে হয় না এটা এখানকার, এটা বোধহয় সম্ভবত বাইরে। আর বিভিন্ন হ্যান্ডমেড কিছু কিছু আছে জিনিসপত্র। তুমি নিজে কোনো হ্যান্ডক্রাফট করো? আমি এত ভালো করি যে আমার ড্রয়িং টিচার বলেছিল যে আমি তোমাকে স্পেশাল মার্কস দেব, নট টু ড্র। উনি টাকা পয়সাও দিতে চেয়েছিলেন, নেগোসিয়েশনটা যেতে যেতে ওই অবধি গেছিল। তারপরে তুমি এখন আঁকাটা করে নিয়েছো নিজের সিগনেচার, এটাই যা আঁকছি দেখে নেবেন। এটাই একদিন পিকাসোর থেকে সম্মান পাবে। একদম। আমার অন আ ভেরি সিরিয়াস নোট, আমার একজন ছোটবেলায় ড্রয়িং টিচার ছিলেন, উনি আমাকে দিয়ে আঁকাতে পারতেন। আর আমার ওই ব্যাপারটা আছে, আমার ইন্টারেস্টটা যদি কোনো জিনিস ধরে রাখতে পারে তো আমি আছি, না ধরে রাখতে পারলে আমি নেই। তো উনি যেই ছেড়ে দিয়েছিলেন একটা কোন সময়ের পর, আমার যতদূর মনে পড়ছে উনি 5 বছর বয়স অবধি আমাকে আঁকা শেখাতেন। তারপরে না মানে আমি আর ঠিক ইন্টারেস্টটা খুঁজে পাইনি। আচ্ছা, তো ওইটা এতদিন অবধি কন্টিনিউ করেছে। হয়তো কোনো সময় ইন্টারেস্ট এলে হয়তো করব, কিন্তু সেটা মানে দেখা যাক, এটা ভবিষ্যতের জন্য। চলো আমরা একটু ব্যালকনিতে এসো, ভবিষ্যতের দিকে যাই। হ্যাঁ, এইটা পুরো মা বাবার মেইনটেইন করা এবং তৈরি করা। আর কিন্তু এদিকে তুমি মানে মোটামুটি ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু চারপাশটা সবুজই। হ্যাঁ, এই মানে ফরচুনেটলি আমার যেটা ভালো লাগে যে সবুজ জিনিসটা, সেটা আমাদের গলিতে এখানে আছে। এমনিতে আমি কংক্রিটের জঙ্গলের মাঝেই থাকি, কিন্তু কংক্রিটের জঙ্গলের পাশাপাশি আমাদের গলিটা খুব সবুজ, প্রচুর গাছপালা আছে, যে জন্য যদি বৃষ্টিও হয় খুব জোরে, আমি যদি গলির ভেতর ঢুকে পড়ি, ওটা দেখতে সুন্দর লাগে, কারণ পাতার ফাঁক দিয়ে আস্তে আস্তে পড়ে। আমার এক বন্ধু খুব ভালো জিনিস বলে যে সমস্ত কিছুই না কল্পনা। তুই যদি লন্ডনে বসে মনে করিস দূর কলকাতার মতনই তো আছি, তাহলে তুই কলকাতার মতন থাকবি। আর যদি তুই নিজের বাড়ির 4th ফ্লোর উঠে ধরে একবার চোখ বন্ধ করে ভাবিস যে এটাও হয়তো ইউএস এর কোনো একটা গ্রাম, যেখানে তুই এইভাবে দেখতে পাচ্ছিস, তুই তাকে ভাবতে পারবি। মানে আমার এটা দেখে হঠাৎ করে মনে হলো যে ওরা যদি সকালবেলা হয়তো বৃষ্টি পড়ছে, এখানটা দাঁড়িয়ে আছো, ওপর দিকটা তাকালে কিন্তু হালকা ডুয়ার্স। আর আম গাছটা মানে আপাতত এটা নিয়ে মাঝে মাঝেই বাওয়াল লাগে, কারণ মানে বাচ্চাদের বাওয়াল লাগে কি, কারণ এই গাছের খানিকটা ওই পাশে খানিকটা এই পাশে। তো আমরা 1-2বার চেষ্টাও করেছি ওখান থেকে আম পাড়ার,
কিন্তু সেটা খুব একটা ভালো যায়নি, এটুকু বলতে পারি। সুকুমার রায়ের হিংসুটে গল্পটার মতন তো খানিকটা। আচ্ছা বেশ, এবার আসি হলো গিয়ে ডেইলি লাইফে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম 3 things which you do always and 3 things which you don't want to do, you avoid doing. I don't want to do তে দিয়ে আমি শুরু করি। ফার্স্ট অফ অল আমি ফোনটা ধরতে চাই না, কিন্তু যেহেতু অ্যালার্ম বাজে ন্যাচারালি ওটা হাতে উঠে আসে। ফোনটার একটা ব্যাপার আছে, ফোনটা আমি চাই না ধরতে, কিন্তু তাও ধরে নিই, এবং ধরে নিয়ে যথারীতি আর কি 8 বল পুল আছে ওটার মধ্যে খেলতে থাকি। আমি পুল খেলাটা ইদানিং শিখছি। হ্যাঁ, তো ওটা ফোনেও যেমন চলে, ভার্চুয়ালি যেমন চলে, ইন রিয়ালিটিও সেটাও চলে। 3 things that I do হচ্ছে, প্রথম হচ্ছে আমি উঠে আগে নিজে সারাদিনটা কীভাবে কী করবো সেটা আগে সাজিয়ে নিই, কারণ ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। না আমি মাথায় সাজিয়ে নিই, এক একদিন ইচ্ছে হলে একটু লিখে নিই, কোথাও যদি এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট থাকে কিছু থাকে সেটা আমি সাজিয়ে নিই, কারণ আমার কাছে ওই অর্গানাইজেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রুটিন বেসড লাইফ আমি সারা জীবন মোটামুটি কাটিয়ে এসেছি, তো ওটার বাইরে বাধ্য ছেলে মানে মা বাবা তোমাকে একটা টেনশন না টেনশন তো সবাই দিয়েছে, ওটা মিথ্যে কথা বলে লাভ নেই। মানে দুষ্টু বাচ্চা হিসেবে বদমাই বাচ্চা নাকি সামলানো যায় না ওরকম? এটা মা বাবা রিপোর্টটা দিতে পারবে, আমি তো আমার রিপোর্টটা খুব ভালোই লিখতে পারবো। আচ্ছা তাও ঠিক। ভগবান নিজেই ভগবানকে যদি রিপোর্ট, একদম আমাকে যদি রিপোর্ট লিখতে দেওয়া হয় আমার তো কোনো দোষই পাওয়া যাবে না, ঠিক আছে? আমি উত্তম পুরুষ। কিন্তু ওইটা করি, আমি ওয়ার্কআউটটা করি রোজ সকালে। যদি কোনোদিন ওয়ার্কআউট না করতে ইচ্ছা করে, একটু এক্সট্রা ঘুমিয়ে নিয়ে আমি আমার বডির কথাও শুনি। যদি আমার বডি বলে যে আগের দিন খুব ধকল গেছে, কারণ শুটিংয়ে আমাদের অনেকটা ধকল যায়, তো সেক্ষেত্রে সেটা করি। অ্যান্ড আই টেক আ ভেরি নাইস বাথ, কোল্ড ওয়াটার বাথ আর্লি ইন দ্য মর্নিং, ওয়েদার ইট ইজ উইন্টার, ওয়েদার ইট ইজ সামার, ওয়েদার ইট ইজ মনসুন। আমি রোজ সকালে উঠে ওইটা করি, ওইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিচুয়াল। ওইটা আমার সারাদিনের জন্য গিয়ার আপ করে। অ্যান্ড অ্যানাদার থিং দ্যাট আই ডু ইজ, আমি আমার ব্যাগটাকে অর্গানাইজ করি। আমার ব্যাগের কিছু স্পেসিফিক জিনিস আমার চাই, সেগুলো না থাকলে আমার খুব প্রবলেম হয়। যেমন না, চার্জার আমি নিই না, আমি অত বেশি ফোন ইউজ করি না, কারণ আমি একবার সেটে ঢুকে গেলে আমি সেটের ভেতরেই ঢুকে যাই, কাজের ভেতরেই ঢুকে যাই। আমি যেটা ফার্স্ট অফ অল দেখি হচ্ছে আমার খাবারটা আমি অর্গানাইজ করি। আমি নিজের রান্নাটা নিজে ইদানিং শুরু করেছি, কারণ হচ্ছে ফর দ্য সেক অফ মাই হেলথ, ঠিক আছে? কারণ আমি এতদিন ধরে মনে হয়েছে যে কিছু ফুড আইটেম আমার নিজের খাওয়ার দরকার, সেইগুলো আমি নিজে রান্না করা আরম্ভ করেছি। মোস্ট গ্রিল চিকেন, ঠিক আছে? আমি পুরো ঘিয়ে রান্না করি, আমি তেলের কোনো কিছু খাই না, তো ঘিয়ের, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড আ ডিফারেন্স টু মাই বডি, ঠিক আছে? আর আমাদের বন্ধুবান্ধবের, পাড়ার বন্ধুবান্ধবের মধ্যেও এটা চলে যে কে কত পার্সেন্ট বডি ফ্যাটে নামতে পারলো, কে কতটা কমতে পারলো, মানে হেলদি কম্পিটিশন হয়, তোমরা লিটারালি হেলদি কম্পিটিশনে থাকো। একদমই। আর কে কতটা ওয়ার্কআউট করতে পারলো, কে কতটা সাইক্লিং করতে পারলো, ওয়াকিং। হ্যাঁ, সেকেন্ড ফেজ অফ লকডাউনে যেখানে সবাই খুব আতঙ্কে কাটিয়েছে, মানে বলা উচিত না, ইট ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট সামার ভ্যাকেশন অফ মাই লাইফ। কারণ আমি আর আমার বন্ধুরা রোজ সাইক্লিং করে বাবুঘাট চলে যেতাম, আবার বাবুঘাট থেকে সাইকেল, হ্যাঁ আমরা এমন রাস্তা দিয়ে যেতাম, দ্যাট ওয়াজ দ্য ফান পার্ট। আর আমরা মনে আছে, মানে ভিভিড মেমোরি, হগ মার্কেট পুরো ফাঁকা, নিউ মার্কেট পুরো ফাঁকা, বৃষ্টি পড়ছে, হ্যাঁ কি সুন্দর লাগছে, আর আমরা তার মধ্যে দিয়ে সাইক্লিং করে ফিরছি পার্ক স্ট্রিট দিয়ে। কটা নাগাদ যেতে? আমরা সন্ধ্যাবেলা বেরোতাম, তারপর ওই রকম করতাম, এমনিতে সারাদিন পাড়াতেই থাকতাম। কাজটাকে খুব মিস করতাম, কারণ কাজটা ইজ এ হিউজ পার্ট অফ মাই আইডেন্টিটি, আমি কাজটাকে ভালোবেসেই করি, তো কাজটাকে খুব মিস করতাম। কিন্তু আমি বলবো যে দ্যাট ইজ দ্য বেস্ট সামার ভ্যাকেশন অফ মাই লাইফ। আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি, গল্প করেছি, ওইভাবেই কাটিয়েছি। আচ্ছা, অভিনয়টা তোমার ভালোবাসা, এবং আমি সমস্ত অভিনেত্রীদের সঙ্গে কথা বলে এটা বুঝেছি যে অভিনয়টা তারা খুব মন থেকে ভালোবেসে, মানে অবশ্যই, নাহলে কেউ কাজটা করতে পারবে না। নট অ্যাবাউট মানি, ইটস লাইক দেয়ার লাভ। কিন্তু অন দি আদার হ্যান্ড, সিন্স এই প্রফেশনটার মধ্যে আনসার্টেনিটি আছে, সেই জায়গা থেকে যদি তুমি অভিনেতা না হতে কি হতে? স্পোর্টসম্যান হতাম। আমার আনসার্টেনিটি ভালো লাগে, আমার গ্যাম্বল নিতে ভালো লাগে। বেশ, আচ্ছা, তো এই অভিনয় করার কিরাটা তো জন্মেছিল থিয়েটার থেকে, তারপর সুরিন্দর ফিল্মস অডিশন? না, থিয়েটার থেকে না, আমার বাড়িতে সেই অ্যাটমসফিয়ারটা ছিল। আমি থিয়েটার সেইভাবে করিনি, সত্যি কথা বলতে গেলে। আমি বলছি, বাড়িতে যেহেতু একটা অভিনয় পড়াশোনা ছিল, পরিবেশ ছিল, এবং প্রথম তোমার অডিশন দিয়ে সুরিন্দর ফিল্মসে, আজকে 10টা বছর পর আবার সুরিন্দর ফিল্মসের থ্রুর সঙ্গে তোমার কাজ চলছে। এই দীর্ঘ সময়টায় তোমাকে প্রথম যে সিরিয়ালটা পাওয়া গেছিল মাল্টি স্টারের সিরিয়াল, ওটা প্রথম নয়, আমি তার আগেও কাজ করেছি। আমি ময়ূরপঙ্খী বলে একটা ফার্স্ট সিরিয়াল দিয়ে আমার ব্রেক, লীনাদির হাত ধরে রাইদি স্টারের আমাকে খুঁজে বার করেছিল, এবং লীনাদি আমার অডিশন নিয়ে আমায় কাস্ট করেন। হ্যাঁ, তো ওইটা আমার ফার্স্ট সিরিয়াল, থ্যাঙ্কস টু দেম,
আর তারপরে আমি সাঁঝের বাতিতে কাজ করে সাঁঝের বাতি চলাকালীন আমি খুব আনসার্টেন একটা 2 সপ্তাহের ওয়ার্কশপ এবং অডিশন প্রসেসের মাধ্যম দিয়ে গিয়ে আমি কন্যাদান পাই। আচ্ছা, তো দ্যাট ইজ দ্য জার্নি। আচ্ছা, এই অভিনেতা মানে এই সমস্ত এই পুরো জার্নিটার সঙ্গে সঙ্গে এমন কোনো ফেজ গেছে যেই সময় নিজের সঙ্গে নিজের একটা কাউন্সেলিং করতে হয়েছে? অনেক সময় গেছে, অনেক সময় যায় এবং রোজই হয় সেটা। নিজেকে বুঝিয়ে কাজটা করা, আমার মনে হয় যে এটা পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট লোক করে এসেছে, তো আমি সেখানে খুবই একজন ক্ষুদ্র মানুষ, তাই আমাকে ওটা করতেই হবে। নিজের মাইন্ডটাকে যতটা বোঝানো যাবে, ট্রিক করা যাবে, ততটা বেটার ফাংশন করা যায়। তো সেই ক্ষেত্রে আমাকে রোজই নিজেকে কাউন্সেলিং করতে হবে। ডাজ টিআরপি ম্যাটার টু ইউ অ্যাজ আ ক্রিয়েটর? দেখো, মোর দ্যান দ্য টিআরপি, আই থিঙ্ক হাউ ওয়েল দ্য কন্টেন্ট ইজ মেড অ্যান্ড প্রেজেন্টেড, সেইটা আমার কাছে খুব বড় ব্যাপার। টিআরপি ডেফিনেটলি ম্যাটার করে। আমি মিথ্যে কথা বলবো যে আমি যদি বলি যে আচ্ছা ফার্স্ট হলে আমার কোনো ডিফারেন্স হয় না বা সেকেন্ড হলে আমার কোনো ডিফারেন্স হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু আমার মনে হয় যে ফার্স্ট হলে সেটা একটা মোটিভেশন টু ওয়ার্ক ইভেন হার্ডার। সেকেন্ড হলে মোটিভেশন হয় হচ্ছে যে আমি টপে যাব, আমি আরও বেটার করব। আমি হয়তো টিমের একটা খুব ক্ষুদ্র অংশ, বাট আই উইল ট্রাই অ্যান্ড ডু হোয়াট এভার ইজ ইন মাই পাওয়ার টু মেক মাই সিরিয়াল দ্য বেস্ট সিরিয়াল। বেশ, তাহলে রামকৃষ্ণের যদি বেস্ট পার্ট বলা হয় তোমার কাছে কি? আমি বলবো যে আমাদের ডিরেক্টর গোপালদা, বিকজ গোপালদা এতটা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা লোক, কিন্তু তার সঙ্গে একটা প্রবলেম হয়েছে, গোপালদার উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। হ্যাঁ, গোপালদা ইজ সো আন্ডারস্ট্যান্ডিং, এতটা উদার মনের। আজকে গোপালদার জন্য কিন্তু মানে আমি প্রথম আমার হাতে খড়ি বাবু বণিকের হাতে। বাবুদা আমাকে এই টেলিভিশন হোক কিংবা অভিনয়ের জন্য হোক ইন্টারেস্টটা আরও বাড়িয়েছেন। উনি আমার হাতে ধরে কাজ শিখিয়েছেন, গানে কীভাবে রিয়াক্ট করতে সেটা শিখিয়েছেন, আমাকে পুশ করেছেন যাতে আমি গাড়ি চালানো শিখি, সাইকেল চালানো শিখি, বাইক চালানো শিখি, রীতিমতো রেগুলার কথা হয়। এবং আমাকে প্রত্যেকটা একটাবার করে টার্গেট দেন, আমি টার্গেটগুলো ফুলফিল করে আর ফোন করে বলি বাবুদা এটা আমার হয়ে গেছে করা, তুমি আমার টার্গেট দিয়েছিলে, আমার হয়ে গেছে। তাতে আর ওনার আশীর্বাদটা আমার মনে হয় যে আমাকে জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে গোপালদাকে আমি যদি বলি, আর ডিরেক্টর ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ আওয়ার সেট। গোপালদা ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট, কারণ হচ্ছে গোপালদা ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি এন্টায়ার টিম বিহাইন্ড দ্য ক্যামেরা। ঠিক আছে, গোপালদা, কিরণদা, আমাদের ইপি মণিমালাদি, ঐশীদি, অজপাদি, এরা সবাই আছেন, এরা সবাই জিনিসটাকে ধরে রেখেছেন। আজকে আমাদের দেখিয়ে নিশ্চয়ই কাজটা চলছে, কিন্তু ওরা না থাকলে একদম একদম। এবং গোপালদা এতটা ফ্রিডম দেয় না, এইটা একটা অ্যাক্টরকে নিজেকে এক্সপ্লোর করতে খুব সাহায্য করে। তাই আমি বলি কি এই প্রজেক্টটা আমার নিজেকে এক্সপ্লোর করার প্রজেক্ট, এবং আই এম ভেরি লাকি যে আমি গোপালদাকে পেয়েছি। গোপালদা যতটুকু কারেকশন করার ওইটুকু কারেকশন করে দেয়, যদি কারেকশন না করা দরকার হয় করেই না। এইটা ভীষণভাবে জরুরি, এটা একটা লোককে কনফিডেন্স দেয়। এবং এটা আমি বলে না, এটা যদি মানে কেউ যদি ক্যামিও করতে আসেন, সেই আর্টিস্টের পক্ষে এটা খুব কনফিডেন্সের ব্যাপারে, সে ওই কনফিডেন্সটাই কাজে লাগিয়ে আগে গিয়ে কাজ করতে পারবে। বেশ, তাহলে এটুকুনি বোঝা গেল যে ফাঁকিবাজি নয় বরং লাকিবাজিতেই বিশ্বাস করে নীলাম্বর। আমরা শেষ করব, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে ও গ্রিল চিকেন খাই, আমরা বয়েলড হিউম্যান হয়ে যাব। তো বিফোর উই মানে গেট থ্রু দিস প্রসিডিওর, আমরা যে জিনিসটা করবো, তোমার জন্য আমার 5টা ছোটখাটো প্রশ্ন আছে, তুমি তোমার মতন করে উত্তর দিও। সেটে কোন জিনিসটা যদি গিয়ে দেখো তাহলে ইমিডিয়েটলি মাথা গরম হয়ে যায় ফ্লোরে? আমি অত চেষ্টা করি যে রিঅ্যাক্ট না করার, কারণ হচ্ছে একটা ব্যাপার মানে ইমিডিয়েটলি, কারণ হচ্ছে এটাকে তুমি বাড়ির মতো ভেবে দেখো। আজকে বাড়িতে আমি এলাম, কোনো জিনিসটা আমার পছন্দ হলো না, তো আমার কাছে দুটো অপশন আছে, আমি হয় রেগে যাব, আমি সেটা নিয়ে কথা বলবো, আর না হলে আমি কুল হেডেড ভাবে সেটাকে ডিল করবো বা অ্যাভয়েড করে চলে যাব। আমি সবসময় চেষ্টা করি যাতে মানে কুল হেডেডলি ডিল করে বা সেটাকে অ্যাভয়েড করে চলে যাও। এটাও আমি গোপালদার কাছ থেকে শিখেছি। গোপালদা এত সুন্দর করে, এত কাম পার্সন, যে গোপালদা এই জিনিসটা, আমি গোপালদাকে রোজ দেখি, তো এইটা আমার ভালো লাগে। আমি আরো গোপালদার মতো এই জিনিসটাকে নিজের মধ্যে ইনভাইভ করতে চাই। আচ্ছা, সিরিয়ালের স্ক্রিপ্টে সবথেকে ইললজিক্যাল কোন জিনিসটা লাগে? ইললজিক্যাল কোন জিনিসটা লাগে ওভারঅল আমি বলতে পারবো না, কারণ আমি এখনো সেরকম গল্প এনকাউন্টার করিনি। ভগবানের আশীর্বাদে আমি এখনো অবধি যে কটা গল্প করেছি অল রুটেড। অনেক সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে তো ট্রোল হয়, সেরকম কোন একটা জিনিস যদি তোমার মনে এটা খুবই বোকা বিভিন্ন সিরিয়ালে তুমি দেখেছো? দেখো, সিরিয়ালের বিষয়বস্তুটা নিয়ে ট্রোল হওয়াটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি এটাই বলবো যে নেগেটিভ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, অ্যান্ড ইট ইজ গুড পাবলিসিটি। কারণ হচ্ছে টেলিভিশন যদিও বা অনেক সময় ইললজিক্যাল জিনিস করে, যদিও বা করে, আমি পিন পয়েন্ট করে বলছি না করে বা করে না,
যদিও বা করে। সিরিয়াল যদি আমি আরো বড় স্কেলে দেখি, সিরিয়াল কিন্তু অনেক কিছু শেখায় জীবন সম্পর্কে, যে জন্য টেলিভিশন ইজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সো নেগেটিভ পাবলিসিটি, ট্রোলিং এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। কন্টেম্পোরারি কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাও? কন্টেম্পোরারি কোন অভিনেত্রী, আমি একজনেরই নাম নেবে, ফুলকি যে করছে দিব্যানীকে আমার দেখে খুব ভালো লেগেছে। আই হোপ যে আমি ওর সঙ্গে কোনো ভবিষ্যতে বা পরের প্রজেক্টটা হয়তো করতে পারবো। কারণ হচ্ছে যে ও বয়সে অনেকটা ছোট হলেও ওর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ও তো মানে খুবই বাচ্চা এবং ও এতটা স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করে, স্বাভাবিকভাবে অভিনয় করে, এইটা কিন্তু চট করে ফার্স্ট প্রজেক্টে দেখা যায় না। তাই আমি চেষ্টা করবো যাতে ওর কাছ থেকে ওটা আমি রিসিভ করতে পারি। ঠিক আছে, রিসিভ করলে হয়তো আমি আরো নিজেকে এক্সপ্লোর করতে পারবো, আরো নিজেকে মেলে ধরতে পারবো। সো ওর সঙ্গে কাজ করতে চাই। আচ্ছা, নিজের কোন ব্যাপারটার জন্য তোমাকে সবথেকে বেশি মিথ্যে বলতে হয়? মানে অনেকে আমরা দেখবো টাইমে পৌঁছতে পারি না, আমরা কেউ টাইম নিয়ে বেশি ঢপ মারি, কেউ আবার মানে আমার ক্যামেরা পার্সনও আছে, আমি ওর সঙ্গে বেশিরভাগ সময় এটাই বলি যে আমার হাতে একটা পয়সা নেই ভাই, তুই খাওয়া। তো এরকম কোনটা নিয়ে তুমি খুব ঢপ মারো? কোনটা নিয়ে খুব ঢপ মারি অনেস্টলি? হ্যাঁ, অনেস্টলি আমি মনে করার চেষ্টা করছি, কারণ খুব একটা ডায়লগ বলার বাইরে আমার কিছু বলার সময় হয় না। আচ্ছা, ঠিক আছে, আমি খুব একটা কথা বলি না। বন্ধু বান্ধবদের সাথে? বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো এটা বলি যে বন্ধু বান্ধবকে যে আমি না ওই সময় খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিছুই না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তাই তাদের ফোন ধরতেও পারিনি। আমি বলেছি হ্যাঁ আসছি বলে, পাশ ফিরে এর পাশে চোখ লেগে গেছে। ঠিক আছে, তারপরে তারা যখন জানতে পেরেছে, সেটা এরকম হয়েছে একদিন বেড়াতে যাওয়ার কথা একসঙ্গে, ওরা সকালে কিছু না হলো 30-40টা ফোন করেছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। ঠিক আছে, আমি বলেছিলাম দেখ ভাই, সারা রাত্রি কাজ করেছি, তো আসলে কিছুই না, ছুটি পেয়েছি, টেনে ঘুমিয়েছি, উঠতেই পারিনি। আগের দিন হয়তো রাত্রি 8টায় ঘুমিয়েছি, পরদিন 12টায় দুপুরে উঠেছি। ঠিক আছে, আমি প্রচন্ড ঘুমোতে পারি। তো মানে ওরা এইরকম কিছু কিছু কাঁচা ঢপ মারি, ওরা সেটা বুঝতে পারে। হ্যাঁ, ওরা ঘুমশ্রী দেওয়া হবে তোমাকে, ঘুমবীর চক্র একদম। আমি যেখানে তুমি আমার যদি এখানেও জায়গা, তো আমি এখানে শুয়ে ঘুমিয়ে পড়তে পারবো, আমি সেটাও পারবো। আচ্ছা, বেশ, অন্যদিকে যাচ্ছি না, সেটা হলো গিয়ে পাবলিক প্লেসে সিক্রেটলি কোন জিনিসটা করো মাঝে মধ্যেই? সিক্রেটলি কোন জিনিসটা করি? আমি পাবলিক প্লেসে খুব একটা সিক্রেটলি কোনো জিনিসই করি না। আই এম ভেরি বোরিং দ্যাট ওয়ে, ভেরি বোরিং দ্যাট ওয়ে। আচ্ছা, ইন্ডাস্ট্রি 3জন বন্ধু যারা তোমার যে কোনো ক্রাইসিসে তোমার পাশে থাকবে। ইন্ডাস্ট্রির 3জন বন্ধু, আমি একজনের নাম নেব, 3জন আমার মনে হয় যে 3জনের সমান ছে। সেটা হচ্ছে দৈপায়ন চক্রবর্তী, ও এখন 2য় বসন্ত করছে। ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, এবং যদি কোনো সময় কোনো ক্রাইসিস হয়, আমরা আগে সিরিয়ালটা একসঙ্গে করতাম, কোনো সময় কোনো ক্রাইসিস হয়, ওই সবসময় আমার পাশে দাঁড়িয়েছে এবং সেটাকে সলভ করার চেষ্টা করেছে। ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, বিগেস্ট লাই অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি, যেটা সবার মনে মানে সবার মধ্যে গেঁথে আছে? বিগেস্ট লাই অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি, দ্যার আর সো মেনি। হয়তো একটু আগেই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে ইটস মোর দ্যান আ লাই, ইটস আ মিথ, যে অফ স্ক্রিন সম্পর্কটা ভালো হলে অন স্ক্রিন সম্পর্কটা দুর্দান্ত হয়। আই থিঙ্ক আ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আ প্রপার ফ্রেন্ডশিপ ক্যান গো আ লং ওয়ে রাদার দ্যান আ রিলেশনশিপ উইচ মাইট গো সার। লাস্ট প্রশ্ন, নিজের ব্যাপারে শোনা বেস্ট রিউমার? আমি কান দিই না, তো আমি হেডফোন গুঁজে বসে থাকি না, তো আমি তো কিছু তো শুনেছো, শুনে মানে হয়তো কান দাওনি কিন্তু শুনেছো, শুনে মজা পেয়েছো। আই হ্যাভ আ ভেরি শর্ট টার্ম মেমরি, সো আই অলসো ডোন্ট রিমেম্বার। ও বলবে না, বুঝেছেন তো? ঠিক আছে, যা যা বললো সেগুলো কেমন লাগলো সেগুলো জানাবেন। তোমার অতিথি আবার চলেছে, দেখো ভাইবস। তোকে নিয়ে যদি একটুখানি টাটা বলে দর্শকদের বলে দাও রামকৃষ্ণ দেখার জন্য। আপনারা সকলে সোম থেকে রবি কালার্স বাংলাতে, নেটিপেটি রিকোয়েস্ট করছে, সোম থেকে রবি কালার্স বাংলাতে চোখ রাখবেন রাত্রি 8টায়। রামকৃষ্ণ বলে একটা সিরিয়াল হয়, এখন অবধি যারা যারা দেখেননি প্লিজ দেখবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজনীয়, নেটিপেটিরও খুব প্রয়োজনীয়। আর নেটিপেটির দিক থেকে আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্লিজ দেখুন, এটা খুব লজিক্যাল এবং প্রাণবন্ত গল্প। দুজন ব্যক্তিকে নিয়ে, দুজন বিপরীতপন্থী ব্যক্তিকে নিয়ে, আপনাদের ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।